স্টুডেন্টস, আজকে তোদের জন্য এই ব্যানারটা একটুখানি তোরা একটু দেখে নি। দেখ, তোরা জানিস বা তোরা আমাদের যারা ক্লাসগুলো ফলো করছিস তোরা জানিস যে ক্লাস 11 আর 12-এর জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কমপ্লিট কোর্সটাকে তোদের কাছে গিফটই করছি কাইন্ড অফ। তো এই ডেসক্রিপশন মানে আমাদের এই ভিডিওর নিচেতে তোরা দেখতে পাবি যে একটা ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো তোদের দিয়ে দেওয়া আছে। মানে ক্লাস 11-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের কোন কোন ভিডিও আছে এবং প্রত্যেক চ্যাপ্টার রিলেটেড সেগুলো আলাদা আলাদা করা আছে। কেমিস্ট্রিরও সেরকম, ম্যাথসেরও সেরকম, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের ক্লাস 12-এরও সেরকম কোন কোন জায়গাতে কী কী ভিডিওগুলো দেওয়া আছে তার কমপ্লিট ডিসক্রিপশন সহ সমস্ত ডিটেলস কিন্তু তোরা আমাদের আজকের যে ভিডিওটা হচ্ছে তার নিচে তোরা পেয়ে যাবি। ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু তোদের মাথায় রাখবি, আমরা কিন্তু বেস্ট অন লেটেস্ট প্যাটার্ন করাচ্ছি তোদেরকে। অর্থাৎ তোদের এমসিকিউ প্যাটার্ন যেটা হয়, তোদের যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা নতুন করে ডিসাইড করেছিল লাস্ট ইয়ার, সেই প্যাটার্ন অনুযায়ী তোদের আমরা করাচ্ছি এবং তোদের লেটেস্ট ছায়া প্রকাশনের বই ফলো করে আমাদের কিন্তু পড়ানো হচ্ছে। তো এই কথাটা তোরা তোদের বন্ধুদের মধ্যে শেয়ার করিস যে সম্পূর্ণ ফ্রিতে একটা জায়গাতে পুরো কোর্সটাকে করিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রবাবলি আমি এটুকুনি জোর করেই হয়তো বলছি যে আমরা হয়তো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি তোদেরকে প্রোভাইড করছি, যেটা অনেক পেড কোর্সেও হয়তো তোরা পাবি না। তো যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করব বলে এসেছি, অর্থাৎ আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র নিয়ে, সেই তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের আজকে আমরা যে পার্টটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি আমাদের মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। ওকে, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ এবং তড়িৎ প্রবাহের বেগ। ওকে, এই কথাটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। তো ঠিক আছে, চল আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিসকাশনে চলে যাই। আচ্ছা, স্টুডেন্টস সবাই ভালো করে ফলো কর, দেখতে থাক, আমরা প্রত্যেকটা জিনিসকে ডিসকাশন করে নেব। তো প্রথমেতে যেটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে কি বিচলন বেগ। বিচলন বেগকে আমাদের কি বলা হয় ইংরেজিতে? আমাদের বিচলন বেগকে ইংরেজিতে বলা হয় দেখ ড্রিফট ভেলোসিটি। এটাকেই বাংলায় বলা হয় কি বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ। সেই জিনিসটাকে আমরা ডিসকাশন করব। দেখ, আমরা সবাই কি শিখেছি কোনো ইলেকট্রন একদিক থেকে আরেক দিকে মুভ করে যায় কার মধ্য দিয়ে? না একটা পরিবাহীর মধ্য দিয়ে। তো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যে বেগে একদিক থেকে আরেক দিকে মুভ করে যায় সেই বেগটা কিন্তু সবসময় ফিক্সড থাকে না, সেটা 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে রেঞ্জ করতে থাকে। তার কারণ কি, মাঝখানে তো অনেক ইলেকট্রন আছে, তো একজন একদিক থেকে যাচ্ছে, যেতে যেতে অন্য আরেকজনের সাথে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সম্পূর্ণ ভেলোসিটি নষ্ট করলো, আবার সে বেগ পেলো, পেয়ে আবার কিছু দূর গিয়ে তার ভেলোসিটি নষ্ট হলো, কেন অন্য কারোর সাথে ধাক্কা খেলো। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মধ্যে তার ভেলোসিটিটা একটা ম্যাক্সিমাম আর 0-র মধ্যে কিন্তু কমা বাড়া করতে থাকে। তাহলে ইলেকট্রন একটা পরিবাহীর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে গড় বেগ নিয়েছে একদিক থেকে আরেক দিকে মুভ করে যায় তাকেই আমরা বলবো কি, তাকেই আমরা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি। তাহলে এটাকে যদি আমি ডিফাইন করে রাখি কিরকম ভাবে লিখছি, না অ্যাভারেজ ভেলোসিটি উইথ হুইচ, মানে যে গড় বেগ নিয়ে ইলেকট্রনগুলো একদিক থেকে আরেক দিকে পরিবাহীর মধ্যে দিয়ে যায়, উইথ হুইচ an electron moves ওকে, কোথায়? না থ্রু এ কন্ডাক্টর। তাহলে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যে বেগ নিয়ে ইলেকট্রন একদিক থেকে আরেক দিকে মুভ করে যায় তাকে আমরা বলছি কি ড্রিফট ভেলোসিটি। এই যে ড্রিফট ভেলোসিটি সেটাকে সাধারণত যে ওয়ার্ড দিয়ে আমরা লিখি সেটা হচ্ছে কি ভি সাফিক্সে ডি। ওকে, বাংলাতে এটাকেই কিন্তু আমরা বলি কি, আলোচনা করলাম বিচলন বেগ। হলো, এবারে দেখ
আমি কি নিয়ে আলোচনা করছি এটাকে একটু নিয়ে ডিটেলস আলোচনা করব। ধরে নে আমাদের কাছে এরকম একটা পরিবাহী আছে, পরিবাহীকে আমরা ইংরেজিতে কি বলছি, তার কন্ডাক্টর বলছি। তো এই ধরে নে আমাদের কাছে একখানা পরিবাহী আছে, সেই পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট এদিক থেকে এন্টার করেছে, এন্টার করে সে কি করছে, এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে তো ইন্টারেস্টেড কাকে নিয়ে, না কারেন্টের মান কত হবে আমরা তাকে নিয়ে ইন্টারেস্টেড। ওকে, কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু ড্রিফট ভেলোসিটি। ওকে, তাহলে ড্রিফট ভেলোসিটির সাপেক্ষে আমাদের এই যে পরিবাহীটা আছে তার মধ্য দিয়ে আমাদের কারেন্টের মান কত হবে সেটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করছি, রাইট? তো দেখ, প্রথম কথা দেখ, আমাদের কাছে এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরটার মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন আছে। ওকে, সেটা বের করতে গেলে আমি কি ধরছি, না ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। ওকে, অর্থাৎ একক আয়তনে এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে ধরে নিলাম, সেটা হচ্ছে কত স্মল। ধরে নিচ্ছি এটার পুরোটার, অর্থাৎ এই যে জিনিসটা আছে এই পুরোটার ভলিউম, ওকে, এই পুরোটার ভলিউম হচ্ছে কত, তাহলে টোটাল ইলেকট্রন কতখানি হলো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন, সেটা নিশ্চয়ই বুঝতে পারছি। একক আয়তনের ইলেকট্রন কি আমরা কি করব, না টোটাল ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা সেখান থেকে পেলাম কতখানি, দেখ স্মল এন ইনটু ভলিউম। এবার দেখ ভলিউম, ভলিউম মানে আমরা কতখানি শিখেছি, ভলিউম মানে আমরা শিখেছি ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। লেন্থ মানে ডিসটেন্স, ডিসটেন্স মানে আমরা কত শিখেছি, দেখ তো ভেলোসিটি অফ ইনটু টাইম। তো এখানেতে সেগুলো কার ভেলোসিটি, ইলেকট্রনের গড় ভেলোসিটি, তাই সেটাকে আমি লিখছি কতখানি, ভেলোসিটি ইন ভিডি ইনটু টাইম। তাহলে এটা হয়ে গেল কি আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন। এবার দেখ যদি আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন এটা হয়, আমরা সেখান থেকে কাকে ক্যালকুলেট করতে পারবো, নিশ্চয়ই তোরা বলতে পারছিস, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো কাকে, দেখ টোটাল চার্জ। টোটাল চার্জকে আমরা যদি কিউ দিয়ে প্রকাশ করি তাকে আমরা কত শিখেছি, না নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন কতখানি আছে দেখ, এন ই ভিডি ইনটু টি ইনটু ইলেকট্রনের চার্জ। এবার দেখ সেখান থেকে যদি আমরা এখান থেকে কিউ বাই টি ক্যালকুলেট করি কত পেয়ে যাচ্ছে, দেখ এন ই এ ভিডি, তাই তো। তাহলে এই যে কিউ বাই টি মানেই তো কারেন্ট, তাহলে এই যে কারেন্টের মান পেলাম সেই মানটা কতখানি আসছে দেখ তো, এন ই এ ভিডি। তাহলে দেখ ড্রিফট ভেলোসিটির করসপন্ডিং কারেন্ট হচ্ছে এই কারেন্টটা, তাই এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা বলি কি, এই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে যে ড্রিফট কারেন্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ড্রিফট কারেন্ট, সেটার মান আমরা কত পেয়ে গেলাম, দেখ এন ই এ ভি ডি। ওকে, তাহলে এখান থেকে দেখে নিলাম যে ড্রিফট ভেলোসিটি কি, এবং সেই ড্রিফট ভেলোসিটির সাথে আমাদের কারেন্টের মান কতখানি হচ্ছে কার মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে। এবং এই কথাটাও শিখলাম এই যে কারেন্টটা যায় এই কারেন্টটাকে আমরা বলেছি কি, ড্রিফট কারেন্ট। ওকে, তাহলে আমরা যেখানেতে যেরকম হেডিং দিয়েছিলাম ড্রিফট ভেলোসিটি, এটার হেডিং কি চলে আসবে, দেখ ড্রিফট কারেন্ট। ওকে, প্রত্যেকে এই জিনিসটাকে তাহলে একবার সুন্দর করে নোট ডাউন করে, কোনো অসুবিধা হবে না, ভালো করে এটাকে দেখে। হলো, আচ্ছা এখানেতে আরো দুটো ছোট ছোট পয়েন্ট আছে, সেটাকে তোদের সাথে ডিসকাশন করে নেব। কি কি কথা দেখ, আমরা তাহলে শিখে নিলাম কোন জিনিসটাকে, আই অর্থাৎ ড্রিফট কারেন্ট, তার ভ্যালু কত শিখে নিলাম, দেখ এন ই এ ভিটি।
তাহলে এখান থেকে যদি আমাদের কখনো ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করতে পারে, আমরা সেটাকে লিখে দিতে পারবো নিশ্চয়ই। দেখতো টোটাল কারেন্ট ডিভাইডেড বাই এন ই এ। ওকে, তাহলে এই ফর্মুলা দিয়ে অনেক সময় আমাকে ড্রিফট ভেলোসিটিকে ক্যালকুলেট করতে হয়। তাহলে এটাকে আমি লিখে রাখছি কাকে, দেখ, ফর্মুলা ফর ড্রিফট ভেলোসিটি। ওকে, তাহলে ড্রিফট ভেলোসিটির করসপন্ডিং ফর্মুলা আমি এটাকে দেখে নিই। এবারেতে দেখ, আমাদের আরো একটা টার্মকে শিখতে হয়, যে টার্মটা হচ্ছে কি, দেখ, কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটিটা কিছুই নয়, সেটা হচ্ছে কি প্রতি একক ক্ষেত্রফলে বা প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতখানি কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে। ওকে, তাকেই আমরা বলছি কি কারেন্ট ডেনসিটি। তাহলে আমি এখান থেকে লিখছি কি, দেখ, কারেন্ট ডেনসিটি সেটা আসছে কি না, অ্যামাউন্ট অফ কারেন্ট থ্রু ইউনিট ক্রস সেকশন। হলো সিম্পল কথা। এই যে কারেন্ট ডেনসিটি, এটাকে আমরা সাধারণত জে বলে একটা ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই যে যেটা কারেন্ট ডেনসিটি সেটা একটা ভেক্টর। তাহলে সেই কারেন্ট ডেনসিটির মানকে আমরা কিরকম ভাবে লিখি না, দেখ, আই বাই এ। তাহলে কারেন্ট পার ইউনিট এরিয়া, সেটাকে আমরা বলছি কি কারেন্ট ডেনসিটি। এবার দেখ, আই এর মান আমরা কত ক্যালকুলেট করলাম, এন ইএ ভিডি, তাই তো, তাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করছি। তাহলে এ কেটে গেল, গেলে আমরা কারেন্ট ডেনসিটির মান কতখানি শিখে নিচ্ছি, দেখ, এন ই ভিডি। ওকে, এটা হয়ে গেল কার মান না, কারেন্ট ডেনসিটি। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই যে কারেন্ট ডেনসিটি, এটা কিন্তু একটা ভেক্টর। দিস ইজ ভেক্টর। তাহলে ভেক্টর মানেই এর ডাইরেকশন থাকবে। এর ডাইরেকশন কোথায় না, যেই দিক বরাবর কারেন্ট ফ্লো হয়ে যায় সেই দিকটাই হচ্ছে কি কারেন্ট ডেনসিটি ডাইরেকশন। ওকে, তাহলে আমরা বলছি কি ইট ইজ ডাইরেক্টেড in the direction of কারেন্ট ফ্লো। তাহলে কারেন্ট যেদিকেতে ফ্লো হচ্ছে সেই দিক বরাবরই কারেন্ট ডেনসিটির ডাইরেকশন থাকে। এবারেতে দেখ, তাহলে আমি যদি কখনো কারেন্ট ডেনসিটি দেয়া থাকে, সেখান থেকে কারেন্ট পেতে গেলে আমরা কি করব, জে আর এ এর মধ্যে আমরা ডট প্রোডাক্ট করব। ওকে, তাহলে এই যে জে আর এর মধ্যে ডট প্রোডাক্ট করছি, মানে আমি এটা বেসিক্যালি পাবো কি জে এ কস থিটা। সেটাই হয়ে যাবে কি আমাদের এখান থেকে কারেন্টের মান। তাহলে এখানে থিটা কোনটা, নিশ্চয়ই বুঝতে পারছি, ডাইরেকশন অফ কারেন্ট আর ক্রস সেকশনাল এরিয়া, তাদের মধ্যবর্তী যে কোণটি আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, দেখো, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন জে অ্যান্ড এ। কিরকম কথা, ধর আমাদের কাছে এই রকম ধরনের কোনো একটা প্রস্থচ্ছেদ আছে, কারেন্ট ফ্লো হচ্ছিল কোথায়, এই ডিরেকশনে। তো এখানেতে আমাকে যদি বলা হয় যে কারেন্টের মান কত আসবে, সেটা আমরা বলবো কত, দেখ, জে এ কস 0 ডিগ্রি। তার কারণ দেখ, প্রস্থচ্ছেদের এরিয়া ভেক্টর আর কারেন্ট দুটোরই ডাইরেকশন কোথায় আছে, এরকম রেডিয়ালি আউটওয়ার্ড। প্রস্থচ্ছেদ এরিয়া ভেক্টর কোথায় থাকে, সবসময় কোনো সারফেস থেকে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে থাকে। কারেন্ট সেটাও এদিকে যাচ্ছে, তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেল কত, কস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, জে ইকুয়াল টু আই বাই এ, যেটা কিন্তু আমাদের ইনিশিয়াল দেখা হয়েছে। কিন্তু কেন এই কথাটা বলতে গেলাম, যদি ঘটনাটা এখানটা থেকে এরকম হতো, মনে কর তারটা আছে এরকম, কিন্তু ক্রস সেকশনাল এরিয়াটা আছে এরকম। ওকে, যেই ক্রস সেকশনাল এরিয়াটা আমি বলছি কি, দেখ, এটার সাথে আমাদের 45 ডিগ্রি।
তাহলে এখানটা থেকে এবারে তো তোরা জিনিসটাকে রিয়েলাইজ করার চেষ্টা কর। দেখ এখান থেকে আচ্ছা 45 ডিগ্রিটা আরো জেনারেলাইজ হয়ে যাচ্ছে, তোদেরকে আমি একটা বলি কি এটা একটা থিটা কোণ করে যাচ্ছে। ওকে, তোদের এটাকে তাহলে বলছি কি দেখ অরিজিনাল যে প্রস্থচ্ছেদটা ছিল তার সাথে এখনকার প্রস্থচ্ছেদটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে দেখ এরিয়া ভেক্টর কোন দিকে থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছিস এরিয়ার সাথে পারপেন্ডিকুলার। এদিকে থেকে থাকবে, এদিকে থাকবে কারেন্ট, এদিকে থেকে গেল কে এরিয়া ভেক্টর, কারেন্ট আর এরিয়া ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত চলে আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস। দেখ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও কতখানি চলে আসবে, এটাও চলে আসবে থিটা। আশা করবো কারোর এটা বুঝতে অসুবিধা হলো না। তার কারণ হচ্ছে কি দেখ এই এরকম ধরনের কোনো সারফেস আছে, ঠিক আছে, এই কোণটা হচ্ছে কত কে তোর থিটা। তাহলে তোকে বের করতে হবে কোন জিনিসটা, না আমাদের এই কোণটা, এই কোণটা তোকে বের করতে হবে। কিরকম ভাবে বের করছিস দেখে নে ভালোভাবে। দেখ এটা থিটা আছে, তাহলে নিশ্চয়ই তোরা বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত আসবে থিটা, তাহলে এটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কত পাবি নিশ্চয়ই থিটা। তাই দেখ আমি এখানটাতে সরাসরি থিটা বসিয়ে দিয়েছি, হয়েছে। তাহলে এখানটাতে তো আমরা নিশ্চয়ই বলতে পারবো আই ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখ আই ইকুয়াল টু জে ডট এ, মানে কত আসবে জে এ কস থিটা। তাই এই পরিস্থিতিতে জে এর ভ্যালু কত লিখতে পারবো, দেখ আই বাই এ কস থিটা। ওকে, এইরকম ভাবে কিন্তু আমাদেরকে কারেন্ট ডেনসিটি বের করতে হবে। তাহলে এই কথাটা আমাদের খুব বেসিক কথা, সেটাকে আমরা মাথায় রেখে। আর যদি আমরা বলি এর ইউনিট কত আসবে, নিশ্চয়ই আমরা বলতে পারবো এর ইউনিট কত আসবে কারেন্ট বাই এরিয়া। যে মানে কত কারেন্ট বাই এরিয়া, কারেন্টের ইউনিট কত হয় অ্যাম্পিয়ার, এরিয়ার ইউনিট কত হয় মিটার স্কোয়ার। তাই আমরা কারেন্ট ডেনসিটির ইউনিট বলে দেবো কত না অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, এটা একটা সিম্পল জিনিস, প্রত্যেকে কিন্তু তোরা দেখে নিচ্ছিস। এবারে তো তোদের কথা আসছে কি দেখ আমরা তো বিচলন বেগ শিখে নিলাম, এরপরেতে আমাদের যে জিনিসটা আছে সেটা আসছে কি তড়িৎ প্রবাহের বেগ। এখানে দেখ আমাদের তাহলে এবারে কিসের কথা আসছে, তড়িৎ প্রবাহের বেগ বা ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট। ওকে, আগেরটা আমরা কি শিখলাম ড্রিফট ভেলোসিটি, এবারে তো আমরা কাকে শিখছি ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট। ওকে, তো চল সেই টার্মটাকে আমরা লিখে নিই বা দেখে নিই। দেখ আগেরটাতে আমরা শিখেছিলাম যে গড় বেগ নিয়ে ইলেকট্রন গুলো এক দিক থেকে আরেক দিকে, কিন্তু ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট বলতে গেলে আমরা কি বুঝবো, দেখ যখনই আমাদের কাছে এই কন্ডাক্টরটা আছে তার ভেতরেতে একদিক থেকে আরেক দিকে কারেন্ট প্রবাহ পাঠাতে গেলে আগে আমাদের কি করতে হতো, এর একপাশে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের সেট করতে হতো। সেই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমাদের কি আসতো ডিউ টু ডেল্টা ভি, আমাদের কি আসতো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ওয়াজ ক্রিয়েটেড, ইজ টু বি ক্রিয়েটেড। তাহলে দেখ কারেন্ট পাঠাতে গেলে আগে পোটেনশিয়াল ডিফারেন্স দিতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার সাথে সাথে কি আসবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা মানে তৈরি হলো মানে ফট করে এর মধ্যে সব ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ টাইম তৈরি হয়ে যায় না, আস্তে 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 ডেভেলপ হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যে বেগে একদিক থেকে আরেক দিকে বিস্তার লাভ করে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে বলছি কি দেখো ইলেকট্রিক ফিল্ড যে বেগে একদিক থেকে একদিকে বিস্তার লাভ করে। আমার তাহলে কিসের কথা চলে এলো, ভেলোসিটি
with which electric field spread out, electric field spread out. ওকে, সেটাকেই আমাদের বলা হয় কি ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট, দ্যাট ইজ কল্ড velocity of electric current. তাহলে আমাদের কিন্তু খুব মাথায় রাখতে হবে যে ড্রিফট ভেলোসিটি আর ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের মাথায় রাখতে হবে ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট সাধারণত আলোর গতিবেগের কাছাকাছি হয়। তাহলে আমরা এখান থেকে শিখে রাখছি কি দিস ইজ নিয়ারলি ইকুয়াল টু কতখানি না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এইটুকুনি কথা কিন্তু আমাদেরকে সবাইকে শিখে রাখতে হচ্ছে। কিন্তু আমাদের যে ওই ড্রিফট ভেলোসিটির ক্যালকুলেশন করছিলাম, সে ড্রিফট ভেলোসিটির ক্যালকুলেশনেতে কিন্তু সেখান থেকে সেটাই আলোর গতিবেগের সমান নয়, সেটা কিন্তু সামথিং ডিফারেন্ট। কিরকম আসছে দেখ, যদি আমরা কার ক্ষেত্রে ক্যালকুলেট করি ফর ড্রিফট ভেলোসিটি, for drift velocity, সেখান থেকে আমরা কি শিখেছিলাম বা ক্যালকুলেশন করেছিলাম, তোদের একটু আগে লিখে দেখালাম vt ইকুয়াল টু কত হয় I/NE-A। ওকে, ধরে নে কোনো একটা সময়তে আমার এখান থেকে বলছি কি I এর ভ্যালু হচ্ছে কতখানি 1 অ্যাম্পিয়ার, ক্রস সেকশনাল এরিয়া সেটাও ধরে নিচ্ছে কতখানি 1 মিটার স্কয়ার, ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি কত হয় 1.6 × 10⁻⁻19 কুলম, আর এখান থেকে নাম্বার ডেনসিটি অর্থাৎ প্রতি একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে তার ভ্যালু আমি যদি ধরে নিই এরকম আছে 10 × 10⁻28 মিটার কিউব। ওকে, তখন আমাদের ড্রিফট ভেলোসিটির মান কত চলে আসবে দেখ 1 বাকিগুলো তো সবই 1, তাহলে এখান থেকে বসাতাম কত 10 × 10⁻28 ইন্টু তোর 1.6 × 10⁻⁻19, তাহলে সেখান থেকে কত পেতাম এটাকে 1/16 ইন্টু আমরা এখান থেকে কত পেতাম 10⁹, উপরেতে গেলে কত পেতাম 10⁻⁻9 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখ আলোর গতিবেগ যেখানেতে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ড্রিফট ভেলোসিটি দেখ এখানেতে পাওয়ারে চলে যাচ্ছে কত 10⁻⁹। এটা থেকে আমাদের কি সাজেস্ট করছে যে ড্রিফট ভেলোসিটির মান আমাদের কিন্তু ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্টের মানের থেকে কিন্তু অনেকটাই কম। ওকে, তাহলে এই পয়েন্টটা শিখিয়ে রাখলাম, তোরা এটাকে ঝটপট একটুখানি কমপ্লিট করে নে। তাহলে একবার যদি তোরা পিকচার নিতে চাস পিকচার নিয়ে নে, এরপরে তো আমি পরের পার্টটাতে চলে যাব। এবারেতে আমরা এই যে ড্রিফট ভেলোসিটিটা বের করেছিলাম সেই ড্রিফট ভেলোসিটিটার আরো একটুখানি ফার্দার ক্লারিফিকেশন করব, কিরকম কি কি কথা বলছি দেখ। দেখ আমাদের কাছে ধরে নে এই কন্ডাক্টরটা ছিল,
সেই কন্ডাক্টরটার অ্যাক্রসেতে আমরা করেছি কি না একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি ক্রিয়েট করেছি। তাহলে আমাদের এখান থেকে এটা হচ্ছে কি দেখ আমাদের একটা কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কতখানি না আই, আমি আর কি বলছি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, হিয়ার পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে, তার ভ্যালুস আসছে কত দেখ ডেল্টা ভি। এবারেতে দেখ আমি একটা কথা বলতে পারি যে এখানেতে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো কতখানি ফোর্স ফিল করে, ফোর্স এক্সপিরিয়েন্সড কার দ্বারা, বাই ইলেকট্রন। আমি একটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের কথাই বলছি। ফোর্স মানে আমি ইলেকট্রোস্ট্যাটিক পড়ানোর সময়তেই তোদেরকে ডিসকাশন করেছি, ফোর্স মানে কত হয় কিউ ইন্টু ই, এখানে কিউ বলতে কি ইলেকট্রন, তাই সেটাকে আমি লিখবো কত স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। ক্যাপিটাল ই বলতে আমি কার কথা বলছি না আমাদের যে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ক্যাপিটাল ই বলতে আমি কাকে বোঝাচ্ছি না ইলেকট্রিক ফিল্ড, হলো। এবার দেখ ফোর্স, ফোর্স মানে আমাদের তো সবাই দেখেছি এটা, ফোর্স মানে আবার কত শিখেছি মাস ইনটু অ্যাক্সিলারেশন, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি এই ঘটনা, তাহলে সেখান থেকে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত পাচ্ছি স্মল ই বাই এত ইনটু এত। এবার দেখ ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটির ভ্যালু কত দেখ, ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল ধরে নে 0 প্লাস এটি, তাহলে দেখ 0 প্লাস এ, এ মানে আমরা কত পাচ্ছি দেখ তো স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইনটু টি, ওকে। তাহলে এটাই হচ্ছে কি না ড্রিফট ভেলোসিটির সর্বোচ্চ, ম্যাক্সিমাম ভ্যালু অফ ড্রিফট ভেলোসিটি। এবারেতে একটা জিনিস জানবি, এখানে যে টাইমটার কথা বলা হচ্ছে এই টাইমটাকে বলা হয় কি রিল্যাক্সেশন টাইম, ওকে। এখানে এই যে টাইমটা বলা হয়েছে সেটাকে বলা হয় কি দেখ রিল্যাক্সেশন টাইম। এটা কি জিনিস না আমি তোদেরকে বললাম ইলেকট্রনটা সহজেই একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারে না, একদিক থেকে একদিকে যাওয়ার মাঝে কি করে দুটো ইলেকট্রনের মধ্যে সে আবার ধাক্কা হয়, ধাক্কা খেয়ে তার ভেলোসিটিটা শূন্য হয়ে যায়, আবার তার ভেলোসিটিটা বাড়তে থাকে। তাহলে ধাক্কা খেয়ে শূন্য হয়ে যাবার পর আবার পরবর্তী ধাক্কা খাওয়ার মধ্যে একটা সময়কাল থাকে, সেই সময়কালটাকে রিল্যাক্সেশন টাইম বলা হচ্ছে। এবং এই টাইমটা অতিক্রম করার পরেতে ইলেকট্রনটার ভেলোসিটি কি হয়ে যায় না ম্যাক্সিমাম হয়ে যায়। সেই জন্যে আমি এখানটা থেকে কি লিখে দিয়েছি দেখ যে ম্যাক্সিমাম ড্রিফট ভেলোসিটি, ওকে, বা ড্রিফট ভেলোসিটির সর্বোচ্চ মান সেটা কত এসছে না এখানে ফর্মুলা লিখেছি, সেখানে টাইমটাকে বলা হয় কি রিল্যাক্সেশন টাইম। এই রিল্যাক্সেশন টাইমটা কি জিনিস, টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, ওকে। তাহলে এই কথাটা কিন্তু আমাদেরকে রেডি করতে হচ্ছে, তাহলে দুটো পরপর কলিশনের মধ্যবর্তী যে সময় থাকে তাকেই আমরা বলি কি রিল্যাক্সেশন টাইম। সাধারণত এটাকে টাইমকে টি দিয়ে না লিখে এটাকে টাও দিয়ে লেখা, তাই আমরা এখান থেকে শিখে নিলাম কি দেখ ড্রিফট ভেলোসিটি তার ভ্যালু কত আসছে স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইনটু টাও, এটা হয়ে গেল কি আমাদের ড্রিফট ভেলোসিটির ভ্যালু, হলো। এবারে দেখ এখানটা থেকে আমাদের স্মল ই টাও এম এই প্রত্যেকটা জিনিসই কি প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের মোটামুটি একটা কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এখান থেকে আরো একটা কথা লিখতে পারি দেখ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু সাথে কত শিখিয়েছি পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ। আমি ধরে নিচ্ছি এই যে জিনিসটা আছে এর মধ্যবর্তী লেন্থটা হচ্ছে কত এর, তাহলে আমি এখান থেকে এর এই যে ভ্যালুটা আছে এই এর ভ্যালুটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে আমার কাছে অনেক কিছু ঘটনা পেয়ে যাব, কি পাবো সেটাকে পরে দেখছি। কিন্তু একটা কথা আমাদের কাছে পরিষ্কার এখানটাতে দেখ এই স্মল ই টাও বাই এম সেটা ইজ হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই সেই যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্টটাকে মিউ দিয়ে লিখি, এবং সেটাকে যদি আমি মিউ দিয়ে লিখি তখন আমাদের এই যে ভিটি তার ভ্যালুটা কত চলে আসে দেখতো ভিটি ইকুয়াল টু মিউ ইন্টু ই। এখানেতে আমরা নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম যে টার্মটাকে বলছি কি মিউ, এটাকে বলা হয় কি মোবিলিটি অফ ইলেকট্রন, হলো। তাহলে এই মোবিলিটি এই জিনিসটা তাহলে কি জিনিস পেয়ে গেলাম দেখ এই মোবিলিটি জিনিসটা পেয়ে গেলাম কি
মোবিলিটি জিনিসটা পাচ্ছি কি দেখ, সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু ভিটি বাই, তাহলে দেখ এখানেতে যদি ই ইকুয়াল টু 1 হয় তখন মিউ ইকুয়াল টু কত পাচ্ছি, ভিটি। তাহলে আমরা বলতে পারবো কি এটা হচ্ছে কি দিস ইজ দ্য ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। তাহলে মোবিলিটি হচ্ছে কি দিস ইজ দ্য ড্রিফট ভেলোসিটি। ওকে, কিসের জন্য না পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। ওকে, সেটাই হচ্ছে কি আমাদের ড্রিফট ভেলোসিটি। তাহলে এর ইউনিট কত আসবে দেখ, ড্রিফট ভেলোসিটি মিউ, মিউ এর উপরে থেকে আছে ভিটি, ভিটি এর একক কত মিটার পার সেকেন্ড, ইলেকট্রিক ফিল্ড তার একক কত হয় ভোল্ট পার মিটার। তাহলে এখান থেকে যদি সিম্পলিফিকেশন হয় একটা মিটার উপরে চলে যাবে, তাহলে সেটাকে কত পাচ্ছিস মিটার স্কোয়ার পার ভোল্ট ইনটু সেকেন্ড। ওকে, এটা হয়ে গেল কি আমাদের ড্রিফট ভেলোসিটির ইউনিট। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে রেডি করতে হচ্ছে। একবার তোরা এটাকে নোট ডাউন করে নে, আমি পরের পার্টটাতে যাব। এবারেতে এই ড্রিফট ভেলোসিটির সাথে আমরা ওহমস ল এর রিলেশন করব। ওকে, তাহলে আমি এবারেতে কার কথা করছি না, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড ওহম ল। রিলেশন অফ ড্রিফট ভেলোসিটি অ্যান্ড ওহমস ল। এই জিনিসটাকে আমরা দেখব। প্রথম কথা দেখ, আমি একটু আগেই তোদের সাথে লিখলাম, যদি তোরা ভিডিওটাকে একটুখানি রিওয়াইন্ড করিস দেখতে পাবি ভিডি ইকুয়াল টু কত লিখেছিলাম দেখ তো, ই ইন্টু টাও বাই এম ইন্টু আমাদের কাছে কে ছিল ই। ই মানে আমি কত শেখালাম ভি বাই এল, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি দেখ তো ই টাও বাই এম ইন্টু আমাদের কাছে পাচ্ছি কত দেখ ভি বাই এল, তাই তো। আবার দেখ তোদেরকে আমি একটু কাকেই শিখিয়েছিলাম ভিটি, ভিটি মানে কত হয় আই বাই এন ই এ, তাই না, সেটাকেই তোদেরকে শিখিয়েছিলাম ভিডি এর ভ্যালু। এবার দেখ আমি যদি সেখান থেকে এই কথাটাকে বসিয়ে দিই, মানে ভিডি এর জায়গায় এই কথাটাকে বসিয়ে দিই আই বাই এন ই এ, সেটা ইকুয়াল টু কত বসাচ্ছি দেখ ই টাও বাই এম এল ইন্টু ভি। ওকে, তাহলে আমার কি কি কথা চলে যাচ্ছে দেখতো, বা কি কি কথা কেটে যাবে দেখতো। দেখ আমার এখান থেকে ভিটাকে একদিকে রেখে বাকি কোয়ান্টিটিটাকে আরেক দিকে নিয়ে চলে যায়, ভি ইকুয়াল টু আমাদের এখান থেকে থাক কতখানি আই ইন্টু তোর বাকি কোয়ান্টিটিকে সব ওদিকটাতে নিয়ে চলে গেলে কত পেয়ে যাচ্ছি আমরা দেখ না এম এল বাই তোর পেয়ে যাচ্ছি দেখ এন স্কোয়ার টাও ইন্টু এ, এন স্কোয়ার টাও ইন্টু এ, তাই তো। তাহলে দেখ এখান থেকে আমরা সবাই কি শিখেছিলাম ওহমের সূত্র শিখেছিলাম কতখানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আমরা শিখেছিলাম দেখ ভি ইকুয়াল টু কত হতো আই ইন্টু আর। তাহলে দেখ এখানে ভিও আছে আইও আছে, তাহলে এখানেতে আর আর এর মানটা তোর কতখানি চলে যাবে, তাহলে দেখ এখান থেকে আমরা বলতে পারবো রেজিস্ট্যান্স তার মান কত আছে দেখ এম বাই এন স্কোয়ার টাও ইন্টু এল বাই এ। ওকে, তাহলে আমাদের যদি কখনো রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেট করতে পারে তখন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, দিস ইজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। এবারে দেখ আমরা আবার এই কথাটাও শিখেছি আর মানে কত হয় রো এল বাই এ,
তাহলে তার ভ্যালু কত পাচ্ছি, এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ। তাহলে দুদিক থেকে এল বাই এ কেটে গেলে এখান থেকে আমরা কার কথা পেয়ে যাব, দেখতো এখান থেকে পেয়ে যাব রো, অর্থাৎ রেজিস্টিভিটি, যাকে বলা হয় কি রোধাঙ্ক। সে রোধাঙ্কের মান কত পেয়ে যাব, দেখতো এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। ওকে, এই ফর্মুলার কিন্তু আমাদের অনেক সময়তেই দরকার পড়ে। তাহলে এখান থেকে আমরা কাকে ক্যালকুলেট করে নিলাম, রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, ঝটপট এটাকে কমপ্লিট করে ফেল। এবার দেখ, ওয়ান আপন রেজিস্টিভিটি, তাকে আমরা কি বলেছি, তাকে আমরা বলেছি হচ্ছে কন্ডাক্টিভিটি, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি কন্ডাক্টিভিটি, অর্থাৎ পরিবাহিতাঙ্ক। সেটাকে আমরা লিখি কি দিয়ে, সিগমা দিয়ে। সিগমার মান কত হয়, ওয়ান আপন রেজিস্টিভিটি। তাহলে তার ভ্যালু আমরা কত পেয়ে যাবো, দেখ এন স্কোয়ার টাউ বাই এন। এটাকে আমরা বলবো কি না কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রাখতে হবে। তাহলে দেখ, রেজিস্ট্যান্সের মান বের করতে দিতে পারে, রেজিস্টিভিটির মান বের করতে দিতে পারে, এবং সাথে সাথে আমাদের কিন্তু কন্ডাক্টিভিটির মানও বের করতে দিতে পারে। যাই দিক না কেন, আমরা কিন্তু এই যে প্রসিডিওর শেখালাম, এই প্রসিডিওর ফলো করেই জিনিসটাকে দেখে ঝটপট কমপ্লিট কর। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি ওহম সূত্রের ভেক্টর রূপ। ওকে, ভেক্টর ফরম্যাট অফ ওহমস ল। দেখ, তোদেরকে আমি এই কথা শিখিয়েছি একটু আগেতেই, আগের পাতাতে তোদেরকে যে জিনিসটা শেখালাম সেটা আছে, দেখ যে আর ইকুয়াল টু আমরা কত লিখি, রো এল বাই এ। আবার দেখ, আমরা সবাই জানি সিগমা ইকুয়াল টু কত শিখেছি, ওয়ান আপন রেজিস্টিভিটি। তাহলে দেখ, এখানেতে এই যে ফর্মুলাটা ছিল আর এর, আরটাকে কত লিখতে পারবো, এল বাই সিগমা ইন্টু এ। সেটা হয়ে গেল কে, আমাদের আর এর মান, তাই না? এবারেতে আমরা এই কথাটা আবার শিখেছি, দেখ আই ইকুয়াল টু কত হয়, জি ইন্টু এ, তাই তো? এর মধ্যে তো নিশ্চয়ই কোনো কিছু অসুবিধা নেই। তাহলে আমরা এই কথাটাকেও যেহেতু শিখে রেখেছি, এবারেতে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি কোথায়, না ইন ওহমস ল। আমরা কত শিখেছি, দেখ ভি ইকুয়াল টু শিখেছি, দেখ আই ইন্টু আর। তাহলে এখান থেকে সমস্ত কথাগুলোকে অ্যাপ্লাই করে দে, আই এর জায়গায় বসিয়ে দে কত, জে ইন্টু এ। আর এর জায়গায় বসিয়ে দে কতখানি, দেখ এল বাই সিগমা ইন্টু এ। তাহলে এ এ কেটে গেল, তাই তো? তাই তো? তাহলে এখান থেকে আমাদের কি ঘটনা পড়ে থাকছে, দেখতো পড়ে থাকছে কি, দেখ এদিকটাতে আছে ভি, এদিকটাতে আছে কত, দেখ জে এল বাই সিক্স। তাহলে সেখান থেকে আমি লিখে দেবো কতখানি, দেখ ভি ইকুয়াল টু জে এল বাই সিক্স। এবার দেখ ভি, ভি ইকুয়াল টু কত হয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স। সেটা ইকুয়াল টু কত পাচ্ছি, দেখ জে এল বাই সিগমা। দুদিক থেকে এল এল কেটে যেত, কেটে গেলে তোরা সেখান থেকে পেতিস কত, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। দেখ, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, এর মাথায় একটা ভেক্টর সাইন, যে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মাথায় একটা ভেক্টর সাইন। তাহলে এখান থেকে যে ফরম্যাটটা পেলাম, জে ইকুয়াল টু সিগমা ই, এটাকেই বলা হয় কি, যে ভেক্টর ফরম্যাট of Ohm's law. This is the vector format of Ohm's law. This is the vector format of Ohm's law.
ওকে, একদম ছোট জিনিস, এটাকে কিন্তু তোদেরকে প্রত্যেককে দেখে নিতে হবে, ঝটপট কমপ্লিট করে ফেল। আচ্ছা দেখ, এবারেতে আমাদের এখান থেকে যে কোয়েশ্চেন গুলো দিয়ে দিয়েছে সেগুলোকে আমাকে করতে হবে। কি কি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে দেখ, যে তড়িৎ প্রবাহের ঘনত্ব যে, তড়িৎ প্রবাহের মাত্রা আই, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তড়িৎ ক্ষেত্র ই, বিচলন বেগ ভিটি বলে আমাদের এখান থেকে বলেছে কি যে পরিবাহিতাঙ্ক অর্থাৎ সিগমা, সিগমার সাথে আমাদের বাকিটার কার্টেসের সম্পর্ক আছে, তাই তো? তাহলে এটাকে আমরা তো একটু আগেই শিখলাম, জি এর সাথে সিগমার সম্পর্ক বলতে গেলে কি করতে হয় দেখ, জি এর সাথে সিগমার সম্পর্ক বলতে গেলে আমাকে লিখতে হয় জি ইকুয়াল টু সিগমা ইন্টু ই। ওকে, জি এর সাথে কারেন্টের সম্পর্ক বলতে গেলে আমাদের কি লিখতে হয়, আমি তোদেরকে দেখালাম কারেন্ট পার ইউনিট এরিয়া। ওকে, জে এর সাথে ড্রিফট ভেলোসিটির সম্পর্ক দেখাতে গেলে কি করতে হয়, জে ইকুয়াল টু আই এর জায়গায় লিখে দেবো কত দেখ, এন ই এ ভিটি ডিভাইডেড বাই এ। তাহলে সেখান থেকে আমাদের জে এর সঙ্গে ড্রিফট ভেলোসিটি এর সম্পর্ক কত চলে আসে না এন এ ভিটি। ওকে, আর জে এর সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক দেখতে গেলে সেটাও তো কি আসছে, জে ইকুয়াল টু সিগমাই। তাহলে দেখ জে ইকুয়াল টু সিগমাই হচ্ছে না, জে ইকুয়াল টু আই বাই এ এটা কারেক্ট, জে ইকুয়াল টু আই বাই ভিটি এটাও হচ্ছে না, জে ইকুয়াল টু ই বাই এ সেটাও হচ্ছে না। ওকে, তাহলে এই রকম ভাবে আমাকে শিখে নিতে হবে। এর পরের কোয়েশ্চেন কি বলছে দেখ, নিচের কোনটি থেকে ওহম সূত্রের ভেক্টর রূপ ধরা, আমরা সবাই শিখলাম একটু আগে, দেখ জে ইকুয়াল টু সিগমাই এটাকেই বলা হয় কি ওহম সূত্রের ভেক্টর লব। এখানেতে দেখ, কোন ধাতব পরিবাহীতে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এ, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম সেটা স্মল এন, ইলেকট্রনের আধান সেটা বলা আছে কতখানি স্মল ই, অনুপ্রবাহের বেগ অর্থাৎ ড্রিফট ভেলোসিটি সেটা বলা আছে কত ভিটি, দিয়ে আমাকে জে এর মান জানতে চেয়েছে। দেখ জে এর মান কত হয়, আমি একটু আগেই তোদের আরো একবার তোদের সামনে দেখাবো বলে কত লিখলাম, এন ই ভিটি। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কত পেয়ে গেলি দেখ, এন ই ভিটি। হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এখানে কি বলেছে দেখ, ইলেকট্রনের সচলতার এসআই একক কি, মানে সচলতা বলতে কি মোবিলিটি, তার একক কত হয় তোদের শেখালাম, মোবিলিটি মানে কত ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, ড্রিফট ভেলোসিটি মানে কত মিটার পার সেকেন্ড, ইলেকট্রিক ফিল্ড মানে কত ভোল্ট পার মিটার। তাহলে মোবিলিটির একক কত থাকে, মিটার স্কোয়ার পার ভোল্ট ইনটু সেকেন্ড। ওকে, এরকম ভাবে তোদেরকে এই জিনিসটা দেখে নিতে হবে। 5 নম্বরটা কি বলেছে দেখ, কোন ধাতব পরিবাহীতে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ ভিডি ও ই এর মধ্যে সম্পর্ক কি। সবাইকে শেখালাম ভিডি ইকুয়াল টু কত হয়, মিউ ইনটু ই, তাই তো? আগের পাঠ্যপুস্তকে দেখিয়েছি বা এখানটাতেও লিখেছি, দেখ কি লেখা আছে, ভিডি ইকুয়াল টু মিউ ইনটু ই। তাহলে ভিডি আর ই এর মধ্যে, মিউ এর মধ্যে সম্পর্ক কি দেখ, আমাদের মিউ যদি কনস্ট্যান্ট হয় সেখান থেকে লিখছি কত, ভিডি ইকুয়াল টু তোর মিউ ই, মানে ভিডি ইজ প্রপোর্শনাল টু ই। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কত পেয়ে যাব না এটা। ওকে, এবার দেখ এমসিকিউ এর জন্য তোদের এখান থেকে তোদের ছায়া প্রকাশনের বইয়ে হটস বলে যে টপিকটা আছে তার মধ্যে তোদের কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে, সেই কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনকে আমি তোদের সাথে একটুখানি ডিসকাশন করে নেব। কিরকম কথা আসছে দেখ তো, দেখ বলা আছে এ ও বি ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক গোলকের মধ্যবর্তী স্থান রো ইকুয়াল টু কে বাই আর রোধাঙ্ক বিশিষ্ট পদার্থ দ্বারা ভর্তি করা আছে।
যদি অন্তর্গোলক থেকে বহির্গোলকের দিকে তড়িৎ প্রবাহ হয় তবে সংস্থাতে তুল্যরোধ কত আসবে। দেখ আমাদের এখান থেকে বেসিক কথা শিখেছি রোধ। রোধ মানে আমরা কত শিখেছি? রোধ মানে আমরা শিখেছি হচ্ছে দেখ আর ইকুয়াল টু রো এল বাই এ। আর ইকুয়াল টু কত আসে? রো এল বাই এ। কিন্তু এবারে তো এখানে তো সমস্যা হচ্ছে যে দেখ রোটা সেটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয় এবং এটা একটা স্ফিয়ার, এবং অর্থাৎ এখানে ক্রস সেকশনাল এরিয়া সেটাও কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়। তাহলে আমাদের কি করতে হবে? পুরো ঘটনাটাকে বের করতে গেলে অবশ্যই ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তো সেই ইন্টিগ্রেশনের সাহায্যই আমরা এখানটাতে নেব। বোঝা গেল কথা? তো সেই ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে আমরা এটাকে কিরকম ভাবে অ্যাপ্রোচ করব সেটা একবার দেখে নেওয়া যাক। যে দেখ সমকেন্দ্রিক দুটো গোলক, তাহলে দেখ এই একখানা গোলক, যে গোলকটার ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে কতখানি না স্মল এ, তার সাথে আমাদের আশেপাশে কি আছে দেখ একটা বড় গোলক আছে, তাহলে যে বড় গোলকটা আছে এই যে বড় গোলকটা আছে তার ব্যাসার্ধ ধরে নে কতখানি না বি। এবার আমাকে এর রেজিস্ট্যান্স বের করতে হবে। কার মধ্যে? কারেন্ট যাচ্ছে কোথায়? কারেন্ট ঢুকছে এদিক দিয়ে, কারেন্ট বেরোচ্ছে এখান থেকে। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে রোধ বের করতে হবে। তো কি কি কথা বললাম? রো হচ্ছে কনস্ট্যান্ট নয় এবং ক্রস সেকশনাল এরিয়াও কনস্ট্যান্ট নয়। তাহলে এখান থেকে জিনিসটাকে বের করার জন্য ফার্স্ট আমরা যেটাকে অ্যাসাম্পশন করছি দেখ এখান থেকে স্মলার ডিস্টেন্স জুড়ে আমরা কি করছি একটা ডিআর ক্রস সেকশনের ছোট্ট এরিয়াকে আমি কল্পনা করে নিচ্ছি। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের ডিআর সেকশন, যেটা আমাদের স্মলার ডিস্টেন্স দূরে আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল গিয়ে কি আমাদের ডিআর। তাহলে দেখ এটারই ডিআরটা লম্বা কতখানি হবে? নিশ্চয়ই বলতে পারছিস 2 পাই আর ইন্টু ডিআর, তাই তো? তাহলে আমাদের এই যে ছোট্ট সেকশনটা, সেই ছোট্ট সেকশনটার লেন্থ কতখানি আসবে? ছোট্ট সেকশনটার ক্রস সেকশনাল এরিয়া কতখানি আসবে? নিশ্চয়ই বুঝতে পারছিস দেখ ছোট্ট সেকশনের ক্রস সেকশনাল এরিয়া আসবে তো 2 পাই আর ইন্টু ডিআর। আর সেখান থেকে দেখ তার লেন্থ কতখানি আসবে? নিশ্চয়ই বুঝতে পারছিস কারেন্টটা যাচ্ছে কোথায়? ভেতর থেকে বাইরের দিকে, এর লম্বা বলতে কতখানি ডিআর। তাহলে এখান থেকে আমরা লেন্থ বলতে বলে দিচ্ছি কতটা ডিআর। আর দেখ কোয়েশ্চেনে রো এর মান কত দিয়ে দেওয়া আছে দেখ কে বাই আর, তাই তো? তাহলে এখান থেকে ক্যাপিটাল আর এর মান কত চলে আসছে? মানে ক্যাপিটাল আর এর মান তো নয়, সেটা বেসিক্যালি ছোট্ট একটু জায়গার রেজিস্ট্যান্স। তাহলে লিখবো কত ডি ইন্টু ক্যাপিটাল আর। তার ভ্যালু কত পাচ্ছি দেখ রো এর ভ্যালু কতখানি পেয়ে যাচ্ছি দেখ রো এর ভ্যালু পাচ্ছি দেখ কে বাই স্মল আর ইন্টু এল বাই এল এর জায়গায় তাহলে বসিয়ে দিয়ে কতখানি আছে দেখ ডিআর, এর জায়গায় বসিয়ে দিচ্ছিস কতখানি দেখ 2 পাই আর ডিআর, সরি 2 পাই আর, সরি আমাদের ওই জায়গাটার তোর ক্ষেত্রফল ওই শুধু ওইটুকুনি জায়গার ক্ষেত্রফল নিলে তো হবে না, পুরো জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সেটাকে ক্ষেত্রফলের জন্য এখান থেকে 2 পাই আর ডিআর না লিখে আমাদেরকে লিখতে হবে কত দেখ 4 পাই আর স্কোয়ার। ওকে, সরি আমার একটুখানি জাজমেন্ট ভুল হয়ে গিয়েছিল, আমি লিখে নিচ্ছি কতটাকে 4 পাই আর স্কোয়ার। তার কারণ কি আমাকে তো এই জায়গাটার ক্ষেত্রফল দেখতে হবে, এই জায়গাটার সারফেস এরিয়া কত আছে? এই জায়গার সারফেস এরিয়া আছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে বসিয়ে দিচ্ছি কত দেখ 4 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এবারে তো আমার এখান থেকে চলে এলো কি দেখ যে কে বাই 4 পাই কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল আর অর্থাৎ পুরো রেজিস্ট্যান্স সেটা করতে গেলে দেখ কে বাই 4 পাই কনস্ট্যান্ট, কে বাই 4 পাই কনস্ট্যান্ট ভিতরটাতে আমাদের কত থাকছে ডিআর বাই আর কিউব, তাই তো? তাহলে ডিআর বাই আর কিউব সেটা করলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি কত? সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে যে দেখ তোর -1/2, রাইট, ইন্টু কে বাই 4 পাই ইন্টু তোর এখান থেকে পাচ্ছি কত দেখ 1/r স্কোয়ার। ইন্টিগ্রেশনটা কোথায় যাচ্ছে? সামনে একটা মাইনাস থাকছে, ইন্টিগ্রেশনটা তোর যাচ্ছে কোথা থেকে না দেখ এ থেকে বি এর থেকে যাচ্ছে। তাহলে সেখান থেকে তোর ভ্যালুটাকে বসিয়ে দিলেই তোরা কতখানি পেয়ে যাচ্ছিস দেখ কে বাই
8 পাই, ওকে, ইন্টু তোরা এখান থেকে পাচ্ছিস কত দেখ 1/a² মাইনাস 1/b²। ওকে, সিম্পল ইন্টিগ্রেশন করলাম, আর কিন্তু কোনো কিছু কাজ করলাম না। একবার ঝটপট তোরা এটাকে দেখে নে, তাহলেই তোদের কাছে এই সিচুয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই রকম ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে এবং একটু ডিফিকাল্ট ধরনের অঙ্ক। তো সেই রেজিস্ট্যান্সটাকে বের করার প্রসিডিওর কিন্তু আমি তোদের কাছে শিখিয়ে রাখলাম। এটাকে এই রোধাঙ্কের মানটা অপরিবর্তিত আছে দিয়ে, অর্থাৎ রোধাঙ্কের মানটা কনস্ট্যান্ট আছে সেরকম বলেও কিন্তু কোয়েশ্চেনটাকে ভ্যারি করিয়ে দিতে পারে। অর্থাৎ আমি কিসের কথা বলছি, দেখ এই যা যা ঘটনা আছে সেম আছে, কিন্তু বলে দেওয়া আছে যে এই যে রোধাঙ্ক অর্থাৎ রো, সেই রো এর মানটা কনস্ট্যান্ট আছে। তাহলে যদি সেই রো এর মানটা কনস্ট্যান্ট থাকতো সেখানটাতে তোদেরকে কি শিখতে হতো, তাহলে দেখ আমি এখন কিসের কথা বলছি, when রো ইজ কনস্ট্যান্ট, মানে অঙ্কটা সেম, অর্থাৎ ছায়াপ্রকাশনের তোদের যে হটসের 9 দাগের কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা সেম। আমি খালি এখান থেকে বলছি কি, ইফ রো ইজ কনস্ট্যান্ট, ইফ রো ইজ কনস্ট্যান্ট, তখন তাহলে এখান থেকে কিন্তু উত্তরটা ডিফারেন্ট আসতো। তখন তোদের এখান থেকে এই যে রো এর ভ্যালুটাকে বের করেছিলিস না, সেই রো এর ভ্যালুটাকে তোকে এখান থেকে কি করতে হতো, এটার বদলে তোকে কনস্ট্যান্ট লিখতে হতো। তাহলে দেখ এখান থেকে যেটা k/r লিখেছিলাম সেটাকে তোর একটা কোনো কনস্ট্যান্ট, মানে তুই রোকে রোই লিখে রাখতিস, তাহলে তখন এখান থেকে তোর কি আসতো, দেখ এটাকে তোদের কি এর বদলেতে কত লিখতে পারতিস, ρ/4π বাইরে আসতো, ভিতরটাতে কত আসতো dr/r², তাই না? তখন তোদের এখানের এই যে ইন্টিগ্রেশনটা করেছিলিস সেই ইন্টিগ্রেশনের ভ্যালুসটা কিরকম চলে আসতো, দেখ 1/r² এর ইন্টিগ্রেশন, তার ভ্যালু কত আসে -1/r, মানে সেখান থেকে ভ্যালুটা পেতাম আমরা দেখ ρ/4π, এখান থেকে পেতাম দেখ -1/r, ইন্টিগ্রেশনটা যেটা কোথা থেকে a থেকে b অবধি, মানে সেখানে তো ইন্টিগ্রেশনের ভ্যালু কত পেতাম ρ/4π মাইনাস 1/b প্লাস 1/a। ওকে, অর্থাৎ সেই পরিস্থিতিতে আমাদের যে ইন্টিগ্রেশনটা পেতাম, অর্থাৎ তার যে রেজিস্ট্যান্সটা পেতাম সেটা কত পেতাম 1/a মাইনাস 1/b, মাইনাস এখানটাতে সামনে আছে, তাহলে সেটার ভ্যালু কত চলে আসতো দেখ ρ/4π ব্র্যাকেটে কত পেতাম 1/a মাইনাস 1/b। ওকে, এইরকম ভাবে আমাদেরকে জিনিসটাকে হ্যান্ডেল করে নিতে হবে, বোঝা গেল কথা? তাহলে একবার এটাকে নোট ডাউন করে নে। তাহলে দেখ 9 দাগের অঙ্কটা তোদের দু রকম ভাবে আসতে পারে। একটা আসতে পারে কি, দেখ তোদের বলে দিল কি যে এখান থেকে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রো আছে তার মানটা আমাদের কিন্তু ভ্যারি করছে, তখন এখানে যে প্রসিডিওর দেওয়া আছে আমরা একটু আগে ডিসকাশন করলাম সেই প্রসিডিওর অনুযায়ী করতে হবে। আর যদি তোদের এরকম বলে দেয়া থাকে যে আমাদের রো এর মানটা কনস্ট্যান্ট, তখন আমাদের সেটাকে বের করার জন্য এই প্রসিডিওরতে ফলো করে বেরিয়ে যেতে। বোঝা গেল? চল আমি এটাকে মুছি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, এটা কিন্তু তোদেরকে প্রত্যেককে করতে হচ্ছে। তোদের কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ, দেখ একটি ফাঁকা চোঙাকৃতি পরিবাহীর দৈর্ঘ্য l এবং অন্তঃব্যাসার্ধ r2 এবং বহির্ব্যাসার্ধ r1, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক ρ, তড়িৎচালক বল E অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে অ্যামমিটারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি রকম হবে সেটা তো সিম্পল কথা, v = i/r, মানে v = ir, মানে i এর ভ্যালু কতখানি পাবো v/r। তো বেসিক্যালি এখানে তো আমাদের কাজ হচ্ছে কি, এখানেতেও কাজ হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করা। দেখ এখানটাতে তোরা অঙ্কটা তো দেখতে পাবি, বের করতে বলেছে কি তড়িৎ প্রবাহের মান কত হবে, তড়িৎ প্রবাহের মান বের করা আমার কোনো চাপ নয়, i = আমাদের কি আছে দেখ v/r আছে। তাহলে দেখ আমি এখান থেকে ভি এর ভ্যালু বলতে কি বলে দিয়েছে কোশ্চেনে, এখান থেকে বলে দিয়েছে দেখ ভি এর ভ্যালু বলতে না ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে কানেক্ট করা আছে, মানে আমাদের এখান থেকে ভি এর জায়গাতে বসিয়ে দেওয়া হবে কতখানি E/r। তাহলে এখান থেকে আমাদের কাছে যে কথা আসছে আই এর মান আমরা যদি আর এর মান বের করে ফেলতে পারি, ই বসিয়ে দিয়ে আমরা এখান থেকে অ্যান্সার বের করে দিতে পারবো, এটা আমাদের কাছে কোনো চাপ নেই।
আমাদের কাছে চাপ তাহলে হচ্ছে কোন জিনিসটা, চাপ হচ্ছে এনি হাউ আমাদেরকে এখান থেকে রেজিস্ট্যান্সের মানটাকে বের করতে হবে, তাই তো? তাহলে রেজিস্ট্যান্সের মানটাকে আমরা এখান থেকে বের করব কিভাবে, এটাই হচ্ছে আমাদের কাছে একটা কোয়েশ্চেন। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে কারেন্টটা যাচ্ছে কোথা থেকে কোথায়। আমাদের এখানটাতে কোয়েশ্চেনটাতে দিয়েছে কি, দেখ কারেন্টটা যাচ্ছে হচ্ছে তোর এই জাংশন থেকে এই জাংশন, মানে এখান থেকে এদিকে যাচ্ছে। এখানেতেও দেখ ক্রস সেকশনাল এরিয়া কিন্তু কনস্ট্যান্ট নয়, তাহলে যদি ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট না হয় আমাদের এখানেতে রেজিস্ট্যান্স বের করার জন্য কি করতে হবে না, সামান্য একটু দূরে একটা ছোট্ট দূরত্ব আমাদের কাকে কল্পনা করতে হবে, dr কে কল্পনা করতে হবে। তাহলে সেটা হয়ে যাবে তার কে লেন্থ ডিভাইডেড বাই তার ক্রস সেকশনাল এরিয়া। মানে বলতে চাইছে কি, দেখ ছোট্ট একটুখানি জায়গার রেজিস্ট্যান্স, সেটা মানে কত আসছে রো এল। এল মানে কি, এই দিক থেকে কারেন্ট যেতে যাচ্ছে মানে এই দিক বরাবর তার দৈর্ঘ্য হবে, তাহলে এই দিক বরাবর ছোট্ট যে দূরত্বটা, সেই ছোট্ট দূরত্বটা হবে তার কি এই মুহূর্তে লেন্থ। মানে এখান থেকে আমি বলছি কতখানি, রো ইন্টু ডিআর ডিভাইডেড বাই কি চাই আমাদের ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এটাকে আর দূরত্বে যে ডিআর নিয়েছে সেখানে ক্রস সেকশনাল এরিয়া কত আসবে, দেখ সেখানেতে ক্রস সেকশনাল এরিয়া কত আসবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, আর দূরত্বে কোনো সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া কত হয় 2 পাই আর ইন্টু এল, তাই তো? এল বলছে কি না আমাদের এই যে সিলিন্ডারটা আছে তার লেন্থ। তাহলে সেখান থেকে আর এর মান বের করতে গেলে সিম্পল কথা, ইন্টিগ্রেশন করতে হবে। এখান থেকে কে কে কনস্ট্যান্ট আছে দেখ, রো বাই 2 পাই এল কনস্ট্যান্ট, আমাদের এখান থেকে তাহলে ইন্টিগ্রেশন কি চলে আসবে দেখ ডিআর বাই আর। তাহলে সেখান থেকে দেখ এর ইন্টিগ্রেশন কত পাবো, রো বাই 2 পাই এল, এখান থেকে আমরা পাচ্ছি কত দেখ না, ন্যাচারাল লগ অফ আর। তাহলে ন্যাচারাল লগ অফ আর কোথা থেকে কোথায় যাচ্ছে না, ইনার থেকে আউটারে। তাহলে দেখ এখানটাতে তার বলা আছে কি অন্তঃব্যাসার্ধ r2, বহির ব্যাসার্ধ r1, মানে আমি এখান থেকে বসাবো কি r2 থেকে r1। তাহলে আমাদের এখান থেকে r এর ভ্যালু কত পেয়ে গেলাম, রো বাই 2 পাই এল, আমাদের এখান থেকে পাচ্ছি কত ln r1 বাই r2। তাহলে এটা হয়ে গেল কি আর এর ভ্যালু। তাহলে কারেন্টের ভ্যালু বললে আমরা কি বলতাম, কারেন্টের ভ্যালু তো খুবই সিম্পল ছিল ই বাই আর। তাহলে আর যেটা পেয়েছি সেটাকে উল্টো করে লিখে দিতে হতো, তাহলে আমাদের কত পেতাম দেখ না, 2 পাই এল ইন্টু ই ডিভাইডেড বাই নিচে কত পেতাম, রো ইন্টু ন্যাচারাল লগ অফ r1 বাই r2। তাহলে দেখ না সেরকম অপশন আমাদের কোথায় পড়ে আছে, দেখতে পাচ্ছিস এই জায়গাতে পড়ে আছে, সেই অঙ্কটা কি কোয়েশ্চেনে এরকম ভাবে করে দেওয়া আছে। বোঝা গেছে সিচুয়েশনটা? এখানেতে এই কোয়েশ্চেনটাই ঘুরে যেত কিরকম, এখানেতে কোয়েশ্চেনেতে যদি বলতো আমাদের ভোল্টেজটা দিয়েছি এই দুটো পয়েন্টের মধ্যে, ভোল্টেজটা এই পয়েন্টের মধ্যে না দিয়ে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া বরাবর না দিয়ে আমাদের এই দুটো এন্ডের মধ্যে দিয়ে দিত। তাহলে এই দুটো এন্ডের মধ্যে দিয়ে দিলে আমাদের সেই মুহূর্তে রেজিস্ট্যান্সের মানটা কিন্তু বদলে যেত। তখন রেজিস্ট্যান্সের মান কিরকম আসতো দেখ, দেখ তখন রেজিস্ট্যান্সের মান বলতে গেলে কি বলতাম, তখন দেখ সবকিছুই কনস্ট্যান্ট আছে, লেন্থ কনস্ট্যান্ট, ক্রস সেকশনাল এরিয়াও কিন্তু কনস্ট্যান্ট। তখন ক্রস সেকশনাল এরিয়া কত আসতো নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ যে জায়গার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতো, তাহলে বাইরের দিকে ছিল কত πr1², ভিতরের দিকে কত থাকতো πr2², মানে সেখান থেকে এ এর জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছিস, তাহলে কারেন্টের মান কত আসতো ই বাই আর, তাই না? তাহলে আর এর জায়গায় বসাতিস কত, এ বাই রো এল, এ বাই রো এল, তাহলে সেখান থেকে রো এল ওপরেতে চলে যেত। তাহলে দেখ এখান থেকে আছে এই আর এই এর মধ্যে যেন কনফিউজ হোস না, এই বলতে কিন্তু আমি ইএমএফ এর ই বোঝাচ্ছি। তাহলে সেখান থেকে আমাদের ভ্যালুটা কত চলে আসছে দেখতো, ই মানে হচ্ছে ইএমএফ এর ই, এটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ বাই লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কত আছে πr1² মাইনাস πr2², তাই তো? যেখানে r1টাকে বলা হয়েছে কি বহির ব্যাসার্ধ, মানে যাকে আমরা ইংরেজিতে বলি কি দেখতো আউটার রেডিয়াস, আর r2টাকে বলা হয়েছে কি না অন্তর ব্যাসার্ধ, যাকে আমরা ইংরেজিতে বলি কি ইনার রেডিয়াস। ওকে, এই রকম ভাবে আমাদের সিচুয়েশন দিয়ে দিত যেটাকে আমাদের হ্যান্ডেল করতে হতো। ওকে, তো এটার সাথে সাথেই আমি আমাদের এই যে তড়িৎ প্রবাহের চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটাকে শেষ করলাম। তোরা সুন্দরভাবে টিউন থাকিস, বন্ধুদের সাথেও শেয়ার করিস। আশা করবো তোদের ভিডিওটা ভালো লেগেছে, অনেক ডিটেলসে কি জিনিসটার সাথে তোদের সাথে আমি আলোচনা করে দিয়েছি, পরিচয় করে দিয়েছি। এবং তোদের আবারও একটা কথা, এই ভিডিওটার কথা বা এই কথাটা
কিন্তু তোরা মাথায় রাখবি যে ক্লাস 11 এবং 12-এর সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করানো হচ্ছে। তোরা তোদের বন্ধুদের সাথেও এটাকে কিন্তু শেয়ার করতিস। ওকে, চল আজকের মতো তাহলে বাই বাই।